সিনেমার শুরুতে আমরা দেখতে পাই দুজন হ্যাপি কাপল ডক্টর রইস এবং তার স্ত্রী ঋতু গাড়ি করে কোথাও যাচ্ছে। ঠিক তখন বিপরীত পাশে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। আসলে এই অ্যাক্সিডেন্টে কারো বাঁচার কথা ছিল না, কিন্তু ঘটনাক্রমে দুজনেই বেঁচে যায়। চেন চলে আসে 8 বছর পরে, যেখানে ঋতু তার ছেলে রায়ান ও মেয়ে এমাকে স্কুলে যাওয়ার জন্য তাদের বাসার পাশে স্কুল বাসে উঠিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল। ঋতু তার ছেলে মেয়েকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে রুমের দিকে আসছিল। ঠিক তখন ওই ঋতুর আশেপাশে সবকিছু অস্বাভাবিক লাগতেছিল, আর তার ছেলে মেয়ের কথা বারবার তার কানে বাজতেছিল। তখন ঋতু তার বাসার কাজের মেয়ে রিমাকে ডাকে, বলে, এ রিমা, বাচ্চারা কোথায়? বাচ্চারা কি স্কুলে গিয়েছে? তখন রিমা বলে, হ্যাঁ দিদি, আপনি তো এইমাত্র বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য বাসে উঠিয়ে দিয়ে আসলেন। ঋতু কাজের মেয়ের কথা বিশ্বাস হচ্ছিল না। সে দৌড়ে বাচ্চাদের রুমে আসে, এসে দেখে সত্যি সত্যি বাচ্চারা রুমে নেই। তখন রিমাকে বলে, রিমা, আমি কি সত্যি সত্যি বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি? রিমা বলে, জি দিদি, আপনি তো 10 মিনিট আগে বাচ্চাদেরকে স্কুলের বাসে তুলে দিয়ে আসলেন। আসলে ঋতুর এই ভুলে যাওয়ার সমস্যাটা হয়েছে 8 বছর আগে, যখন কার অ্যাক্সিডেন্ট করেছিল। ঠিক তখন থেকে ঋতু পেন্টিং করতে খুব ভালোবাসতো। ঋতু তখন বাচ্চাদের কথা ভাবতে ভাবতে পেন্টিং রুমে যায়। রুমে ঢুকতেই টেবিলের উপরে একটা ডায়েরি পায়, যেখানে ঋতুর সম্পর্কে সবকিছু লেখা ছিল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, ঋতু, এই ডায়েরির ভিতরে তোমার সবকিছু লেখা আছে, তুমি পড়ে সুন্দর করে ডায়েরিটা আবার এখানেই রেখে দিও। পরের পেজে লেখা ছিল, তোমার নাম ঋতু, তোমার স্বামীর নাম ডক্টর রইস, তোমার ছেলে মেয়ের নাম এমা ও রায়ান। আসলে ঋতু কিছুক্ষণ পরপর তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভুলে যেত, তাই প্রতিটা ঘরের দরজায় লেখা থাকতো কোনটা কার ঘর এবং কি কাজের জন্য ব্যবহার হয়। ঋতু পেন্টিং ভালোবাসতো, তাই ডায়েরিটা সবসময় পেন্টিং রুমেই থাকতো। ঋতু যখন পেন্টিং করতো, সে সবসময় বাগান বিলাসে বিভিন্ন ছবি আঁকতো, আর প্রতিটা পেন্টিংয়ে একটি করে ছবি তুলে মোবাইলে রাখতো। এদিকে রইস ডাক্তার, যার কারণে তার প্রতিদিন হাসপাতালে যাওয়া লাগতো। রইস যখন হাসপাতালে যেত, তখন ঋতু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, কিন্তু দুঃখ একটাই, রইস যখন ঘরে ফিরত তখন ঋতু রইসকে চিনত না। এই কথাগুলো নতুন আসা আর একজন ডক্টরের সাথে শেয়ার করতেছিল। তখন সেই ডাক্তার বলে, ছাড়, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। পরে এই ডাক্তার বলে, স্যার, আপনি কি রবিবারের দিন ফ্রি আছেন? যদি ফ্রি থাকতেন তাহলে একটু ঘুরতে বের হতাম। তখন রইস বলে, সরি, আসলে আমি এই রবিবারের দিনটাতে ফ্রি থাকি, আর সেদিন আমি আমার ফার্ম হাউসে যাই, যেখানে আমি কোনো সার ছাড়াই সবজি চাষ করি, আর আমার একমাত্র শান্তির জায়গা হচ্ছে সেই ফার্ম হাউস। তাই রবিবারের দিন আমি সময় দিতে পারবো না। একটু পরে রইস একটা ললিপপ নিয়ে একজন বাচ্চার কাছে আসে, যে কিনা নার্সের কাছ থেকে ইঞ্জেকশন নিতে চাচ্ছিল না। তখন রইস সেই বাচ্চাটাকে ললিপপটা দিয়ে তার সাথে গল্প করতে করতে ইঞ্জেকশন দিয়ে দেয়। আসলে রইস যে কাজগুলো করতো খুব মনোযোগ দিয়ে পারফেক্টলি করতো। পরের সিনে আমরা দেখতে পাই ঋতুর আঁকা পেন্টিংগুলো রিমা সুন্দর করে প্যাকেট করে ঋতুকে সাজুগুজু করায়। তখন রিমা ঋতুকে বলে, ম্যাডাম, আপনি সবসময় চুল ছোট রাখেন কেন? আর সবসময় আপনার চুলগুলো ছোট করে কেটে দেয়, আপনি চুলগুলো বড় রাখলেই তো আপনাকে সুন্দর বেশি লাগতো। তখন বাড়ির পাশে কার ড্রাইভার বিরজু অপেক্ষা করতেছিল ঋতুকে নেওয়ার জন্য। বিরজু হচ্ছে রিমার হাজবেন্ড। আসলে তারা একটা আর্ট গ্যালারিতে যাচ্ছে নতুন আঁকার পেন্টিং বিক্রি করতে, আর সেখানে ঋতুর আঁকা পেন্টিংটা বিক্রি করে, যার বিনিময়ে ঋতুকে 3000 টাকা দেওয়া হয়। রিমা তখন জিজ্ঞেস করে, আপনি পেন্টিং এর দাম এত কম দেন কেন? লোকটি বলে, আপনাদের পেন্টিং এর চাহিদা অনুযায়ী আপনাদের দাম দেওয়া হয়। রিমা তখন ঋতুকে বলে, ম্যাডাম, আপনি এত কম টাকায় পেন্টিং বিক্রি করেন কেন? আপনার পেন্টিং এর অনেক চাহিদা আছে, কিন্তু এই বাটপার আপনাকে ঠকাচ্ছে। তখন ঋতু বলে, এটা বাদ দাও, টাকাটা বড় কথা না। আসলে আমার পেন্টিংটা যে কিনে নেয় তাকে আমার অনেক দেখার ইচ্ছা করে। আসলে ঋতুর পেন্টিংটা মূলত প্রতিবারে 1000 টাকা লাভ দিয়ে 4000 টাকায় ঋতুর হাজবেন্ড রইস কিনে নেয়, আর সেই পেন্টিংগুলো ফার্ম হাউসে একটি রুমে সাজিয়ে রেখে দেয়। এরপরে সে ফার্ম হাউসে মিউজিক শুনে, ড্রিঙ্কস করে, আবার বই পড়ে। কিছুক্ষণ রেস্ট করে ফার্ম হাউসের সবজি গাড়িতে উঠানো হলে রইস ফার্ম হাউস থেকে গাড়ি নিয়ে তার কাজের লোক সুরেশকে সাথে করে বের হয়ে আসে। সুরেশ বাসার সামনে নামিয়ে দেয়। এদিকে ঋতু রিমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। তখন রইস বাসায় চলে আসে। আসার পরে রইসকে বলে, অনেকক্ষণ ধরে কান্না করছিল,
তাই আপনাকে কল করেছি। রইস এসে ঋতুকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ঋতু কান্না করতে করতে বলে, আমি বাগান বিলাসের ছবি ছাড়া আর কিছুই আঁকতে পারছি না, আমি আর কখনোই ছবি আঁকবো না। তখন রইস ঋতুকে বুঝিয়ে তাদের রুমে নিয়ে আসে। আসার পরে রইস নিজের হাতে ঋতুকে গোসল করিয়ে দেয়। একটু পরে ঋতু বাথরুম থেকে চেঞ্জ করে বের হয়ে আসে। আর আসার পরে ঋতু অনেক হাসি দিচ্ছিল। তখন রইস বলে, তুমি আবার বাথট্যাবে পড়ে গিয়েছিলে, তোমাকে কতবার নিষেধ করেছি বাথট্যাবে পুরোপুরি পানি ভরবে না, তুমি আমার একটু কথাও শুনবা না। এরপরে ঋতুকে ঘুম পাড়িয়ে দিয়ে ঋতুর মোবাইল থেকে ছবি ডিলিট করে দেয়। আসলে এই ছবিগুলো হচ্ছে ঋতুর আঁকা পেন্টিং এর। ছবিগুলো কি কারণে ডিলিট করেছে একটু পরে জানতে পারবো। রোহিত ছবিগুলো ডিলিট করার পরে খেয়াল করে মোবাইলের পিছনে ঋতু রায়ান ও এমার ছবি এঁকে রেখেছিল এবং তাদের নামও লিখে রেখেছিল। রাতে ঋতু রুমে এসে রোহিতকে বলে, রায়ান এমা কথা বলছিল যে ওরা বড় হয়ে কি হবে। এরপরে নিজেদের নিয়ে দুজন কথা বলছিল। এর মাঝে দুজনেই ইন্টিমেন্ট হয়ে যায়। মাঝরাতে ঋতুর ঘুম ভেঙে যায়। রইস জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ঋতু বলে, বাচ্চাদের ও তোমাকে নিয়ে অনেক চিন্তা হয়। আমাদের বাসাটা যেখানে এসব জায়গায় চুরি হওয়ার সংখ্যা থাকে, আমি সেটা নিউজে শুনেছি। তখন রইস বলে, আচ্ছা এই কথা, চিন্তা করো না, আমি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি, এখন তুমি শুয়ে পড়ো। পরের দিন একটা টিম ঋতুদের বাসায় আসে সিসি ক্যামেরা লাগানোর জন্য। এর মাঝ থেকে একজন ঋতুকে বলে, আমি আমালা কুরিয়ে, আমি সেলস ম্যানেজার। এই কথা বলে ঋতুকে তার একটা কার্ড দিয়ে দেয়। তখন রইস ঋতুকে বলে, যাও সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসো। ঋতু তখন রান্নাঘরে আসে শরবত বানানোর জন্য, আর সেই কার্ডটা সেখানেই রেখে দেয়। ঋতু সবার জন্য শরবত বানাচ্ছিল। এর মাঝে ঋতু আবার অন্যমনস্ক হয়ে যায় আর বাসায় এত মানুষ দেখে সে ঘাবড়ে যায়। তখন সেখানে থাকা একটি চাকু নিয়ে সবাইকে আক্রমণ করার চেষ্টা করে। তখন রোহিত চলে আসে। রোহিত আসার পরে ঋতুকে শান্ত করার চেষ্টা করে। যখন ঋতু একদমই শান্ত হচ্ছিল না, তখন ঋতুকে জোরে একটা চড় মেরে অজ্ঞান করে দেয়। পরে তাকে বেডরুমে নিয়ে আসে। রোহিত সবার কাছে সরি বলে আর বলে, ঋতু এত মানুষ দেখে ঘাবড়ে গিয়েছিল, কেউ যেন কোনো কিছু মনে না করে। তারাও ব্যাপারটা বুঝে গিয়েছিল। মাঝরাতে আবার ঋতুর ঘুম ভেঙে যায়। তখন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চারদিকে দেখতে থাকে। হঠাৎ করে রইসের চেহারার উপরে লাইট পড়ে। ঋতু ঘাবড়ে গিয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই একজন ঋতুর মুখ চেপে ধরে। সিন শিফট করে চলে আসে হসপিটালে। সেখানে আমরা দেখতে পাই রইস মাথায় আঘাত পেয়েছে আর সেটাতে ট্রিটমেন্ট করতেছে। তখন ডাক্তার বলে, আঘাত বেশি একটা গভীর নয়, তবে তুমি যদি চাও একটা সেলাই করে দিতে পারি। তখন রইস বলে, দরকার নাই, ঋতু ভয় পেয়ে যাবে। তখন সে ডাক্তার বলে, তুমি কি পুলিশকে জানিয়েছ? তখন রইস বলে, আসলে কোনো কিছু চুরি হয়নি তো, তাই জানানো হয়নি। তখন সেই ডাক্তারকে রইস বলে, ঋতুর অনেকটা উন্নতি হয়েছে, সে পুরনো কথাগুলো আস্তে আস্তে মনে করতে পারছে। ডাক্তার বলে, বাহ, এটা তো খুব ভালো খবর। পরের দিন রইস যখন বাড়িতে আসে, নিজের গাড়িতে না এসে একটা ট্যাক্সিতে করে আসে। তখন ঋতু বলে, আমাদের গাড়ি কোথায়? রইস বলে, আসলে আমাদের গাড়িটা রেগুলার সার্ভিসিং এর জন্য দেওয়া হয়েছে, চলে আসবে খুব তাড়াতাড়ি। প্রতিদিনের মতো ছবি আঁকছিল, কিন্তু আজকে সে বাগান বিলাসের ছবি না এঁকে সূর্যমুখী ফুলের ছবি আঁকছিল। এর মাঝে তার কিছু একটা মনে পড়ে যায়, কিন্তু তার কি মনে পড়ে সেটা সে বুঝতে পারছিল না। পরে সে মোবাইল চেক করতে থাকে, কিন্তু মোবাইলের ভিতরে তার তোলা ছবি ছিল না। তখন সে ডায়েরি চেক করে। ডায়েরির পাতায় লেখা আছে যে প্রতিটা পেন্টিং এর পরে একটা করে ছবি তুলে রাখবে, কিন্তু মোবাইলের ভিতরে কোনো ছবি ছিল না। সেখানে ছবিগুলো কোথায় গেল, এটা ভাবতে ভাবতে সে বাইরে এসে বসে। তখনই সে টিভিতে দেখতে পায় তার এলাকার এমএলএ এর মেয়ে ছায়া নিখোঁজ হয়েছে। তখন টিভিতে থাকা সেই মেয়ের ছবি দেখে ঋতু মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটাকে তো আমার পরিচিত লাগতেছে, আমি কোথায় যেন দেখেছি। তখনই তার সূর্যমুখী ফুলের কথা মনে পড়ে যায়, আর সেখানে দেখতে পায় সূর্যমুখী ফুলের বাগানে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। আর ঋতু তাকে ধরার জন্য দৌড়ে যাচ্ছে, কিন্তু সামনে যাওয়ার পরে সেই মেয়েটাকে আর দেখতে পায় না। সে বাগান থেকে বের হয়ে দেখে মেয়েটা অন্য একটা মহিলার সাথে কথা বলতেছে আর তার সাথে চলে যাচ্ছে। তখন রুমে রিমা চলে আসে। ঋতু বলে, রিমা, এই মেয়েটাকে আমি চিনি, কিন্তু মনে করতে পারতেছি। তখন রিমা বলে, ম্যাডাম হয়তোবা দেখেছেন কখনো, কারণ আমরা এই রোড দিয়ে আসা যাওয়া করি। আর কিছুদিন আগে পুলিশ আমাদেরকে এই মেয়ের ছবি দেখিয়ে বলেছিল আমরা ওনাকে কোথাও দেখেছি কিনা, যদি দেখে থাকি তাহলে যেন ইনফরমেশন করি। তখন ঋতু রিমাকে বলে, আমাকেই জিজ্ঞেস করেছিল এইভাবে? বলে, ম্যাডাম আপনাকেই জিজ্ঞেস করেছিল। ঋতু নিউজটা আবার দেখে এবং বলে, এই মেয়েটাকে আমি নিশ্চিত চিনি, কিন্তু মনে করতে পারছি না। পরে দেখতে পাই ঋতু কিছু একটা খোঁজাখুঁজি করতেছে। রিমা বলে, ম্যাডাম কি খুঁজতেছেন? তখন ঋতু বলে, রইসের দেওয়া ইউনিভার্সিটি গিফট, আমার ব্রেসলেটটা খুঁজে পাচ্ছি না। এরপরে সেই দিন
ঋতু রইসকে মেসেজ পাঠায় যে তাড়াতাড়ি বাসায় আসার জন্য। রইস তাড়াতাড়ি বাসায় আসে আর ঋতুকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ঋতু বলে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এই বলে রইসকে ঋতু তার পেন্টিং রুমে নিয়ে আসে। এবার সে 2টা ভিন্ন রকম ছবি এঁকেছে। এই কথা রইসকে বলে আর যে এও বলে একটা ছবি এমার জন্য আরেকটা রায়ানের জন্য। এটা দেখে রইস খুব খুশি হয়। পরে ঋতু বাচ্চাদের রুমে সেই পেন্টিং দুটো লাগিয়ে দেয় আর বাচ্চাদেরকেও সারপ্রাইজ দেওয়া হয়। পরের দিন বাচ্চারা স্কুলে যাওয়ার পরে বাসায় পুলিশের লোক যায়। একজনের নাম হচ্ছে ডেভিড আর একজনের নাম হচ্ছে সুরেশ। রইস দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে ডেভিড বলে একে চেনেন? রইস বলে হ্যাঁ চিনি, এটা আমার স্ত্রী। তখন দুজন বাড়ির ভিতরে ঢুকে বাড়িটা ভালো করে দেখে। দেখার পরে রইসকে বলে এটা কি আপনার বাড়ি? রইস বলে না, এই বাড়িতে আমি ভাড়া থাকি। তখন ডেভিড রইসকে বলে আপনার ওয়াইফকে একটু ডেকে আনেন। ঋতু আসার পরে ডেভিড ঋতুর একটা ছবি দেখিয়ে বলে দেখুন তো এটা কে? ঋতু বলে এটা তো আমি। আচ্ছা এটা কোন জায়গায়? ডেভিড বলে সেটা তো আপনি বলবেন। তখন ডেভিড বলে আপনার কি কেউ পরিচিত আছে মেরিয়ান কলেজে? ঋতু বলে না তো। তাহলে আপনি সেখানে কেন গিয়েছিলেন, তাও আবার মেরিয়ান কলেজের হোস্টেলের সামনে? ঋতু বলে সেখানে আমি দাঁড়িয়েছিলাম, কিছু তো মনে করতে পারছি না। এরপরে সেই নিখোঁজ হওয়া মেয়েটার ছবি দেখানো হয় আর বলা হয় এই মেয়েটাকে আপনি কখনো দেখেছেন? ঋতু বলে এই মেয়েটাকে আমার চেনা চেনা লাগে, মনে হয় কোথাও দেখেছি। তখন ডেভিড রেগে গিয়ে বলে কোথায় দেখেছেন মানে? এই মেয়েটা আজকে 4 দিন ধরে নিখোঁজ, ভালো করে মনে করুন আর বলুন কোথায় দেখেছেন। তখন রইস ডেভিডকে বলে স্যার প্লিজ একটু সাইডে আসবেন। সাইডে আসার পরে রইস ঋতুর সমস্যা সম্পর্কে পুলিশকে সবকিছু খুলে বলে। তখন ডেভিড বলে ঠিক আছে, তাহলে আগামীকাল আপনি একবার ঋতু ম্যাডামকে নিয়ে থানায় আসেন, একটু জিজ্ঞাসাবাদ করব। এমএলএ এর মেয়ে নিখোঁজ তো, খুব প্রেসারে আছি। যাওয়ার আগে ডেভিড সুরেশকে বলে এই বাসার সিসিটিভির ফুটেজটা কপি করে নিয়ে আসো। পরের দিন ডেভিড এর কথা মতো রইস ও ঋতু থানায় যায়। থানায় যাওয়ার পরে ডেভিড আবার ঋতুর সাথে পার্সোনালভাবে কথা বলে। ঋতু বলে আপনি ভালো করে দেখেন তো মেয়েটাকে কোথায় দেখেছেন, একটু মনে করার চেষ্টা করুন। তখন অনেকক্ষণ চিন্তা করে ঋতু ডেভিডকে বলে আমি শুধু দেখেছি এই মেয়েটা একজন মহিলার সাথে কোথাও যেন যাচ্ছে। তখন ডেভিড বলে প্লিজ আরেকটু মনে করার চেষ্টা করুন, দেখুন তো মহিলাটাকে চিনতে পারেন কিনা। তখন আবার একটু ভেবে বলে আমি এই মেয়েটাকে রিমার সাথে দেখেছি, আসলে রিমা হচ্ছে তার কাজের মহিলা। পুলিশ রিমা ও তার হাজবেন্ড বীরজুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। তখন রিমা আর বীরজু বলে স্যার সেদিন আমরা এলাকাতেই ছিলাম না, পুলিশ ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। তখন আবার রইস পুলিশকে এসে বলে স্যার আসলে ব্যাপারটা হচ্ছে ঋতুর আশেপাশে যে লোকগুলো সবসময় থাকে ঋতু তাদের চেহারাটাই শুধু মনে করতে পারে। কেউ যদি ঋতুকে কোনো কিছু জিজ্ঞেস করে উত্তর না দিতে পারলে সে ভুলভাল উত্তর দিয়ে দেয় আর তার পাশে থাকা যে কোনো একজন ব্যক্তির নাম বলে দেয়। আর রিমাকে দোষী সাব্যস্ত করাও সেই রকমই একটা কাজ। তখন ডেভিড বলে সিসি ক্যামেরার ফুটেজে আমরা দেখতে পেলাম আপনার বাসায় চুরি হয়েছে, আপনি থানায় কেন কমপ্লেন করেননি? আসলে আমাদের বাসা থেকে কোনো কিছু চুরি হয়নি, তাই পুলিশের ঝামেলা জড়াতে চাইনি। তখন ডেভিড আবার বলে আসলে আমাদের উপরে এই কেসটা নিয়ে খুব প্রেশার যাচ্ছে আর এদিকে শেষবার সাইকে আপনার স্ত্রীর সাথেই দেখা গিয়েছে, সেই সিসিটিভি ফুটেজটাও আমাদের কাছে আছে। আমরা আপনার উপর ভরসা করে ঋতুকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু না করে উপায় দেখছি না। তখন রইস বলে স্যার আপনি বিষয়টা বুঝতে পারছেন না। তখন ডেভিড বলে ঠিক আছে, এমন একজনকে ডাকবো যে আপনার স্ত্রীকে বুঝতে পারবে, সে একজন ক্রিমিনোলজিস্ট আবার একজন ডাক্তার। তখন রইস বলে আজকেই ডাকবেন? ডেভিড বলে না আজকে না, আগামীকালকে। আর আগামীকাল ঠিক 10টায় আবার চলে আসবেন, আপনাদের শুধু যেতে দিচ্ছি আপনার স্ত্রী অসুস্থ বলে, আর একটু পরে আপনাদের বাচ্চারা স্কুল থেকে আসবে। তখন রইস বলে স্যার আসলে আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, পুরোটাই ঋতুর হ্যালোসিলেশন। এই কথা শোনার পরে ডেভিড হতভম্ব হয়ে যায়। আসলে গল্পে আমরা এমা ও রায়ান নামে যে দুটো বাচ্চাকে দেখেছি তারা আসলে বাস্তবে নেই, সেটা শুধুমাত্র ঋতুর কল্পনায়। ঋতু 2বার মিসক্যারেন্ট হয়েছিল, তখন থেকে ঋতু কল্পনা করতে থাকে তাদের 2টি বাচ্চা আছে। আর এই বিষয়গুলো রইস ও রিমা সায় দিয়ে যায় যাতে ঋতু ভালো থাকে। এরপরে রাতে ডেভিড ও সুরেশ একসাথে বসে এই কেসটা নিয়ে আলোচনা করে। পুলিশকে বলে কুট্টিক্রমে যে মীরা নামে একজন সাইকোলজিস্ট আছে তাকে আপনি চেনেন? সুরেশ বলে হ্যাঁ চিনি। ডেভিড বলে আগামীকাল তাকে ডাকুন। পরের দিন মীরা ডেভিডের সাথে দেখা করতে আসে।
সেখানে ঋতুকেও ডাকা হয়েছিল। মীরা ঋতুর ফোন চেক করে, দেখে ছায়া যেদিন মিসিং হয়েছিল সেদিন ও তার আগের দিনের কোনো কল রেকর্ড তার মোবাইলে নেই। তখন ঋতু বলে, আমি আমার মোবাইলে যেটা আমার মনে থাকে না এবং যেটা আমার খুবই প্রয়োজন সেটা আমি রেকর্ড করে রাখি। মীরা তখন বলে, আপনি ছায়া সম্পর্কে কি জানেন? তখন ঋতু বলে, আমি তার সম্পর্কে কোনো কিছুই জানি না, আমি তাকে শুধু টিভির নিউজে দেখেছি। মীরা তখন বলে, আপনি তাহলে সানফ্লাওয়ারের ছবি কেন এঁকেছিলেন? ঋতু বলে, সানফ্লাওয়ারের সাথে মীরার কোনো সম্পর্ক নেই। তখন আমরা দেখতে পাই মীরা যেদিন মিসিং হয়েছিল তার পরনে সানফ্লাওয়ারের প্রিন্টের একটা টি শার্ট পরা ছিল। তারপর মীরা ঋতুকে জিজ্ঞেস করে, আপনি বারবার বাগান বিলাসের ছবি কেন আঁকেন? ঋতু তখন বলে, সেটাও আমি জানি না। তখন ডেভিড বলে, আপনি তাহলে বারবার সেই কলেজ হোস্টেলের সামনে কেন যান? ঋতু বলে, কি বলেন, আমি কি সবসময় সেখানে যাই? তখন ডেভিড ঋতুকে সিসিটিভির ফুটেজ দেখায় এবং বলে, এই পর্যন্ত আপনি 7 বার সেখানে গিয়েছেন আর আপনি আমাকে বলেছিলেন যে ছায়া রিমার সাথে কথা বলেছিল, কিন্তু সেদিন রিমা সেখানে ছিল না, সে তার হাজবেন্ডের সাথে তাদের গ্রামের বাড়ি যাচ্ছিল। সেই সিসিটিভি ফুটেজও ঋতুকে দেখানো হয়। মীরা আবার ঋতুকে বলে, একটু ভালো করে ভেবে দেখুন, সেদিন কি এমন কি হয়েছিল যেটা অস্বাভাবিক লেগেছিল আপনার কাছে? ঋতু বারবার মনে করার চেষ্টা করে, সে বারবার একটা জিনিসই দেখে যে ছায়া একটা মহিলার সাথে কথা বলতেছিল, কিন্তু সেটাকে তার মুখ দেখা যাচ্ছিল না। তখন ডেভিড বলে, ঠিক আছে, কালকে আমরা আবার কথা বলবো, আপনি এখন যান। ঋতু সেখান থেকে বের হয়ে আসার সময় তার মনে পড়ে যায় সে নিজেই ছায়ার সাথে কথা বলছিল। এদিকে রইস বীরজুর সাথে দেখা করতে আসলে তারা পুলিশের ঝামেলা জড়িয়ে গেছে, এই জন্য রিমা আর তাদের বাসায় কাজ করবে না। রইস বীরজু আর রিমাকে বুঝিয়ে বলে যে রিমাকে ছাড়া ঋতু কিছুই বোঝে না। অনেক অনুরোধের পর রিমা রাজি হয়ে যায় যে সে আবার বাসায় কাজ করবে। এরপরে ব্রিজের নিচে পুলিশ একটি লাশ খুঁজে পায়, লাশের সাথে তারা একটা ব্রেসলেটও পায়। এদিকে রিমা ঋতুকে বলে, ম্যাডাম এই দেখেন, আমি অনলাইন থেকে জুতা কিনেছি, অনলাইনে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, আপনার তো ব্রেসলেট হারিয়ে গিয়েছে, আপনি একটা ব্রেসলেট অর্ডার করুন। ঋতু তখন বলে, আমার ব্রেসলেটটা কি সত্যি সত্যি হারিয়ে গিয়েছে? তখন রিমা বলে, জি ম্যাডাম, আমরা সব জায়গায় খুঁজেছি, শুধুমাত্র গাড়িতে খোঁজা বাকি আছে। তখন দুজন মিলে গাড়িতে ব্রেসলেট খুঁজতে থাকে। তখন হঠাৎ করে রিমার মনে পড়ে যায় যে সেদিন হাসপাতাল থেকে আসার পরে গাড়িটা তো সার্ভিসিংয়ে দেওয়া হয়েছিল। এই কথা ঋতুকে বলে, আরও বলে, ম্যাডাম চলুন আমরা যেখানে গাড়ি সার্ভিসিং করানো হয়েছিল সেখানে গিয়ে খোঁজ করি। তখন ঋতু, রিমা আর বীরজু মিলে গাড়ির সার্ভিস সেন্টারে আসে। রিমা বলে, কিছুদিন আগে একটা গাড়ি সার্ভিসিং এর জন্য এসেছিল, সেই গাড়িটার ভিতরে একটা ব্রেসলেট ছিল, কিন্তু সার্ভিসিং এর পরে আর সেটা পাচ্ছি না। তখন সার্ভিস সেন্টারের লোক গাড়ির নাম্বারটা জানতে চায়। তখন বীরজু গাড়ির নাম্বারটা বলে দেয়। গাড়ির নাম্বার দিয়ে সার্চ করার পরে সার্ভিস সেন্টারের লোক বলে, এই গাড়ি তো 4 মাস আগে সার্ভিসে এসেছিল, এরপরে আর কখনো এখানে সার্ভিসের জন্য আসেনি। এই কথা শুনে তারা তিনজন তো অবাক হয়ে যায়। তখন তারা হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসার পরে দারোয়ানকে বিষয়টা খুলে বলে। দারোয়ান বলে, গাড়ির ভিতরে ব্রেসলেট থাকলে সেটা আমি কিভাবে জানবো কি হয়েছে? সেদিন তো এই ম্যাডাম গাড়ি চালিয়ে আসছিল, কে জিজ্ঞেস করুন। সিকিউরিটি আসলে ঋতুর কথা বলছিল। তখন বীরজু সিকিউরিটিকে বলে, ম্যাডাম গাড়ি চালাতে পারে না। সিকিউরিটি বলে, আমি নিজের চোখে দেখেছি এই ম্যাডাম গাড়ি চালিয়ে এখানে এসেছে। তখন বীরজু সিকিউরিটিকে বলে, শালা তুই মাল খেয়েছিলি, তাই তুই ভুলভাল দেখেছিস, আমরা জানি ম্যাডাম গাড়ি চালাতে পারে না। তখন সিকিউরিটি সবাইকে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। সেখানে দেখা যায় আহত রইসকে নিয়ে ঋতু নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে আসে। এই ভিডিও দেখার পরে ঋতু নিজেই অবাক হয়ে যায়। গাড়িতে আসার পরে ঋতু রিমাকে জিজ্ঞেস করে, আমি কি সত্যি গাড়ি চালাতে পারি? রিমা বলে, ম্যাডাম আমি কিছুই তো বুঝতে পারছি না। বাড়িতে আসার পরে ঋতু রইসকে জিজ্ঞেস করে, তুমি গাড়ি কোথায় সার্ভিসে দিয়েছিলে? রইস বলে, যেখানে সবসময় সার্ভিসে দেই। ঋতু বলে, তুমি তো সেখানে গাড়ি সার্ভিস করতে দেওনি, এরকম মিথ্যা কথা আমার সাথে কেন বলছো? তখন রইস বলে, আসলে গাড়িতে অনেক রক্ত লেগেছিল, তাই একটা ছোট ওয়ার্কশপে ওয়াশ করিয়েছি। আর আমি কি গাড়ি চালাতে পারি? রইস বলে, হ্যাঁ চালাতে পারো। আমি কিভাবে গাড়ি চালাতে পারি? রইস তখন বলে, আমি তোমাকে শিখিয়েছিলাম। আসলে সেদিন রাতে যা ঘটেছিল, আমাদের বাসায় একজন চোর আসে, সে আমার মাথায় আঘাত করে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। একটু পরে জ্ঞান ফিরে দেখি তুমি আমার পাশে পড়ে আসো। তখন আমি কিছু না ভাবতে পেরে হাতের কাছে থাকা ল্যাম্প দিয়ে চোরের মাথায় আঘাত করি। চোর যখন পালিয়ে যাচ্ছিল
তখন আমরাও গাড়ি নিয়ে চোরের পিছু করি। একটু পরে চোর ব্রিজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় আর আমার মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছিল, যার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তখন তুমি গাড়ি ড্রাইভ করে আমাকে হাসপাতালে নিয়ে এসেছিলা। আর এটাই ঘটেছিল সেদিন রাতে। আর এই কথাগুলো এর আগেও 2বার তোমাকে বলেছি, তুমি প্রত্যেকবার ভুলে গেছো। আর কিছুদিন আগে ব্রিজের নিচে যে লাশ পাওয়া গেছে সেটা সেই চোরেরই লাশ ছিল। আর ঋতুকে বলে চোরের কাছে যে ব্রেসলেটটা ছিল সেটা তোমারই। পরের দিন ঋতু রিমাকে বলছিল তুমি বাচ্চাদের কাপড়গুলো নিয়ে নাও আর আমি আমার কাপড়গুলো দিচ্ছি, লন্ড্রিতে পাঠাও। কাপড় গোছাতে গোছাতে একসময় বিছানার চাদর উল্টাতে 2টো কাগজ নিচে পড়ে যায়। তখন রিমা চলে আসে। রিমাকে কাপড়গুলো বুঝিয়ে দিয়ে সে একা কাগজ 2টো পড়ে, যার একটিতে লেখা ছিল সেই রাতে রইস চোরের পিছু করেছিল আর ল্যাম্প দিয়ে চোরের মাথায় আঘাত করেছিল। আরেকটিতে লেখা ছিল আমি ছায়াকে চিনি। এটা দেখার পরে ঋতু রীতিমতো অবাক হয়ে যায়, কারণ এই কাগজ 2টো ঋতু নিজেই লিখেছিল। ঋতু অনেক চেষ্টা করে মনে করার জন্য, কিন্তু তার কিছুই মনে পড়ছিল না। পরে ঋতু গোসল করতে যায়। গোসল করতে গিয়ে ঋতু দেখতে পায় তার শরীরে কিছু আঘাতের চিহ্ন। ঋতু ভাবে এগুলো কিভাবে হলো। একটু পরে ঋতু রান্নাঘরে আসে। রান্নাঘরে আসার পরে সেই আমালা কুরিয়ানের কার্ডটা দেখতে পায়। পরে রিমাকে বলে এই মেয়েটাকে ফোন করে আসতে বলো। আমালা কুরিয়ান আসার পরে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে দেখে সেদিন রাতে আসলে কি হয়েছিল, কিভাবে চোরের মাথায় রইস আঘাত করছিল এবং তারা হাসপাতালে গিয়েছিল। পরে চিনে আমরা দেখতে পাই ঋতু আবার কাঁচতে কাঁচতে বাথরুম থেকে আসতেছিল। তখন রইস বলে তুমি আবার বাথট্যাবে পড়ে গিয়েছ, তোমাকে কতবার বলেছি বাথট্যাব পুরোপুরি পানি দিয়ে ভরবে না। পরের দিন ডেভিড আবার রইসকে ডাকে। তখন রইস বলে আপনি বারবার আমার স্ত্রীকে কেন ডাকেন, আর কেনই বা যেটা মনে করতে পারে না বলতে পারে না সেটা আপনারা জিজ্ঞেস করেন। তখন ডেভিড বলে এটা শুধু একটা মেয়ের মিসিং কেস নয়, আরও কয়েকটা মেয়ের মিসিং কেস এটার সাথে জড়িত। তাই আপনার কাছে অনুরোধ এই বিষয়ে আমাদেরকে সাহায্য করুন। আপনাকে আগেই বলেছি এই কেসটা নিয়ে খুব প্রেসারে আছি। এরপরে আরও 2টো মেয়ের ছবি দেখানো হয়। একজনের নাম হচ্ছে ঋষিকা, আরেকজনের নাম হচ্ছে জেনিফার। আর এরা দুজনেই যে টি শার্টটি পরেছিল সেই টি শার্টটি একটাতে ব্যাটম্যানের ছবি আর একটাতে খরগোশের ছবি, ঠিক যেমনটা ঋতু পেন্টিং করেছিল। তাই বোঝা যাচ্ছে ঋতু অবশ্যই এদের মিসিংয়ের ব্যাপারে কিছু না কিছু জানে, যেটা সে মনে করতে পারছে না। তখন ডেভিড রইসকে বলে ঋতু যেখানে ট্রিটমেন্ট করে সেই ডাক্তারের ফোন নাম্বারটা আমাকে দাও। রইস এর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ডেভিড আর মীরা সরাসরি ডক্টর মান্নুর কাছে আসে। সেখানে ঋতুর চিকিৎসা নিচ্ছিল। ডক্টর মান্নুর কাছ থেকে সব কিছু শোনার পরে ডাক্তার মান্নু তাদেরকে ঋতু যেখানে দীর্ঘদিন ছিল সেই রুমে নিয়ে আসে। সেই রুমের ঠিক জানালার পিছনে কিছু লাল ফুলের গাছ আছে। সব ফুলের গাছ ঋতু পেন্টিংয়ে আঁকত। তখন মীরা বুঝতে পারে ঋতু আসলে যেটা দেখে সেটাই পেন্টিং করে। এদিকে ঋতু তার ডায়েরিতে কিছু লেখে, সেই কাগজগুলো ছিঁড়ে ভাঁজ করে রাখছিল। অন্যদিকে মীরা রইসের সাথে কথা বলে যে সে ঋতুকে পার্সোনালি একটা থেরাপি দিবে, এমডিআর থেরাপি। তখন রইস বলে দেখুন ঋতুর শরীরটা বেশি একটা ভালো নেই। তখন মীরা বলে আসলে আমাদেরই কিবা করার আছে, পুলিশ এখনো সেই নিখোঁজ হওয়া মেয়েগুলো লাশ খুঁজে পায়নি। তখন রইস বলে আচ্ছা ঠিক আছে থেরাপি করান, সমস্যা নেই, কিন্তু আমাদের আসলেই যে কোনো ছেলে মেয়ে নেই সেটা কখনো ঋতুকে বুঝতে দিয়েন না। মীরা রাজি হয়ে যায়, ঠিক আছে আমি সেটা কখনোই ঋতুকে বুঝতে দিব না। তখন মীরা ঋতুকে নিয়ে আসে এমডিআর থেরাপি দেওয়ার জন্য। আর ঋতুকে বলে তুমি এই লাইটের দিকে তাকিয়ে থাকো আর অনুভব করতে থাকো তোমার জীবনের সবচাইতে ভালো মুহূর্তগুলো। এর মাঝে মীরা সেই নিখোঁজ হওয়া 3টি মেয়ের কথা তাকে জিজ্ঞেস করে। এই 3টি মেয়ের কথা জিজ্ঞেস করা মাত্রই ঋতুর একটা কথা মনে পড়ে, সে জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটি পুকুরে পড়ে যায়। এই কথা মনে করে ঋতু অনেক কান্না করতে থাকে। পরের ছিনে ঋতুকে নিয়ে সেই 3টি জায়গায় আসা হয় যেখান থেকে ওই 3টি মেয়ে নিখোঁজ হয়েছিল। কিন্তু এখানে আসার পরে ঋতুর কোনো কিছু মনে করতে পারছিল না। তখন তারা সবাই আর্ট গ্যালারিতে যায় যেখানে ঋতু পেন্টিং বিক্রি করেছিল। আসার পরে সেই লোকটাকে জিজ্ঞেস করে এনাদের চেনেন কিনা। লোকটি বলে হ্যাঁ চিনি, কিন্তু সপ্তাহে ওনারা আমার কাছে আসে পেন্টিং বিক্রি করে। তখন মীরা জিজ্ঞেস করে ওনার আঁকা পেন্টিং গুলো কোথায়। লোকটি বলে পেন্টিং গুলো তো বিক্রি হয়ে গিয়েছে। মীরা বলে কে কিনে নিয়েছে। লোকটি তখন সব কথা খুলে বলে যে ঋতুর আঁকা পেন্টিং গুলো তার হাজবেন্ড রইস কিনে নিয়ে যায়, তাতে করে লোকটি 1000 টাকা করে লাভ থাকে। তখন মীরা ঋতুকে জিজ্ঞেস করে এখন রইস কোথায় আছে।
মীরা বলে আজকে তো রবিবার, রইস আজকে বাগান বাড়িতে আছে। মীরা সরাসরি রইসের বাগান বাড়িতে আসে, এসে রইসকে জিজ্ঞেস করে আপনি ঋতুর আঁকা পেন্টিং গুলো কোথায় রেখেছেন, আর কেনই বা পেন্টিং গুলো আপনি কিনে নেন। তখন রইস বলে আসলে পেন্টিং গুলো আমি কিনে নেই যাতে করে ঋতু খুশি থাকে। কথা বলতে বলতেই রিমাকে নিয়ে রইস যেখানে পেন্টিং গুলো রাখা ছিল সেখানে নিয়ে যায়। মীরা পেন্টিং গুলো ভালো করে দেখে, ও বলে এই ফার্ম হাউসটা কি আপনার? বলে না, এটা আমার দাদুর ছিল। রইস আরো বলে যে সবার কাছে তার পিতা হিরো, কিন্তু আমার কাছে আমার দাদু। মীরা বাগান বাড়িটা ভালো করে দেখতেছিল, তখন সে কিছু ফুলের বাগান দেখতে পায়। আসলে ঋতু যেরকম পেন্টিং আঁকতো ঠিক সেরকম। তখন মীরা ভয়ঙ্কর একটা শব্দ শুনে রইসকে বলে আপনি কি এখানে শুয়োর পালেন? রইস বলে হ্যাঁ পালি, পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই আছে। কিন্তু রিমার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগে। সে তাড়াহুড়া করে বাগান বাড়ি থেকে বেরিয়ে তার গাড়িটি নিয়ে চলে যাচ্ছিল। রইসও পিছে পিছে এসে রাস্তায় দাঁড়ায়। আসলে মীরা যে তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছিল রইস সেটা নোট করে ফেলে। মীরাও বারবার আর চোখে পিছনের দিকে তাকাচ্ছিল। পরে সেদিন রাতে রইস ঋতুকে নিয়ে বাইরে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই রইস বিছানার চাদরের নিচে রাখা কাগজের টুকরোগুলো বের করে। আসলে রইস আগে থেকেই জানতো ঋতু এখানে তার প্রয়োজনীয় কাগজগুলো রাখে। রইস একটা একটা করে চেক দিতে থাকে। প্রথমে যেটা খোলে সেটাতে লেখা ছিল মীরা এখানে এসেছিল আর তার সাথে কথা হয়েছে, আগামীকাল তাকে নিয়ে বাগান বাড়িতে যাবে। ও অন্য আরেকটি কাগজে লেখা ছিল মীরা বলেছে তাদের কোনো বাচ্চা নেই। রইস এই কাগজগুলোর মাঝে যেটাতে লেখা ছিল তাদের কোনো বাচ্চা নেই সেটা নিজের পকেটে রেখে দেয়। অন্য কাগজগুলো সে চাদরের নিচে রেখে দেয়। একটু পরে ঋতু এসে চাদরের নিচ থেকে সেই কাগজগুলো বের করে পড়ে। যে কাগজটাতে লেখা ছিল মীরা আর ঋতু আজকে বাগান বাড়িতে যাওয়ার কথা। বাগান বাড়িতে যাওয়ার কথা মনে হতেই ঋতু শুয়োরের কথা মনে পড়ে যায়। এটা মনে হওয়ার পরে ঋতু বমি করতে থাকে। একটু পরে ঋতুদের বাসায় পুলিশ আসে, এসে রইসকে বলে মীরা লাস্ট কখন তাদের বাসায় এসেছিল। তখন ঋতু বলে গতকালকে। ডেভিড বলে কখন? ঋতু বলে দুপুরে, আর না হয় সন্ধ্যায়, ঠিক মনে নেই। তখন ডেভিড ঋতুকে বলে আপনার সাথে কি কথা হয়েছিল? ঋতু বলে আমার ঠিক মনে নেই। তখন রইস বলে স্যার কি হয়েছে? ডেভিড বলে মীরা গতকাল রাত থেকে মিসিং, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। মীরার বাবা বলেছে সে একটা গাড়ির হর্ন শুনে বাসা থেকে বের হয়েছে, এরপর থেকে মীরার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। তখন ডেভিড বাসায় সিসি ক্যামেরা চেক করে, সেখানে দেখতে পায় মীরা রাতে এসেছিল। সে ঋতুর সাথে অনেকক্ষণ কথা বলেছে এবং যাওয়ার সময় হাতে করে কিছু ঋতুর আঁকা পেন্টিং নিয়ে গেছে। তখন রইস বাসায় ছিল না। একটু পরে রইস বাসায় আসে, আসার পরে ঋতুকে নিয়ে আবার বাইরে যায়। ডেভিড বলে আপনারা বাইরে কেন গিয়েছিলেন? রইস বলে আমরা ডিনার করতে গিয়েছিলাম। তখন ডেভিড আর সুরেশ সেখান থেকে চলে যায়। রইসকে দেখতে পায়, তাড়াহুড়া করে দরজা লাগিয়ে দেয়। এরপর তাড়াহুড়া করে রইস রেডি হয়। ঋতু জিজ্ঞেস করে কোথায় যাবে তুমি? রইস বলে ফার্ম হাউসে যেতে হবে, মরিচ কেনার জন্য একজন ক্রেতা আসবে। একটু পরে রিমা চলে আসে আর রইস ও বাসা থেকে বের হয়ে ফার্ম হাউসে যাওয়ার জন্য। রইস ফার্ম হাউসে যাওয়ার পরে দেখতে পায় সে কিছু মাংস গরম করে কুকুরকে খাওয়াচ্ছে। এরপর বসে বসে ড্রিঙ্কস করতে থাকে আর তার গ্র্যান্ডফাদারদের ছবির দিকে তাকিয়ে থাকে। পরে ঘটনা 15 বছর পিছনে চলে আসে। রইস যখন ছোট থাকে তখন তার বাবা মা সহ তার নানুর বাড়িতে আসে, কিন্তু তার নানু তার বাবা মায়ের বিয়েটা কখনোই মেনে নিতে পারেনি। তাই রইস আর তার মাকে বাসায় রেখে তারপর রইসের বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ছোটবেলা থেকেই দেখতে পায় রইস তার নানুর প্রতি একটু আকর্ষিত ছিল। রইসের নানু কি কি করতো রইস সেগুলো ফলো করত। একদিন রইস তার নানুর ব্যবহৃত লাঠি ধরতেই তার হাত কেটে যায়। একদিন রইস অনেক আগ্রহ নিয়ে তার নানুর চেয়ারে বসে, তখনই তার নানু এসে রইসকে বলে এগুলো সব তোমার। পরের দিন গ্রামে একটা অনুষ্ঠান হয়, সেখানে সবাই নাচ গান করতেছিল। রইস অনুষ্ঠান শেষে বাসায় ফিরতে দেখে দুটি মেয়েকে কিছু লোক ধরে নিয়ে এসে রইসের নানার হাতে তুলে দেয়, আর সেই মেয়েগুলোকে রইসের নানা জোর করে নিয়ে যাচ্ছিল। এগুলো দেখে রইস ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পরের দিন রইস আবার সেখানে যায়। ও লুকিয়ে দেখতে থাকে নানা আসলেই এই মেয়েগুলোর সাথে কি করে। তখন রইস লুকিয়ে দেখতে পায় আসলে তার নানা প্রতিদিন একটা করে মেয়েকে রেপ করে, সেখানেই মেরে ফেলে। এরপর তার লোক দিয়ে লাশগুলোকে কেটে টুকরো টুকরো করে সেখানকার শুয়োর ও কুকুরকে খেতে দেয়। রইস এরপর থেকে তার নানা কি কি করে সব সময় ফলো করত। একদিন দেখতে পায় তার নানা সবচেয়ে বিশ্বস্ত কাজের লোককে কোথাও পাঠিয়ে দিয়ে তার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে, আর রইস জানালার ফুটো দিয়ে সেটা দেখতে থাকে। আর সেই মহিলাটাও এটা
এটা খেয়াল করে। বেশ কিছুদিন রোজ সেই বাসার সামনে দাঁড়িয়ে থাকে। একদিন রাতে রইস আবার জানালার ফুটো দিয়ে দেখার চেষ্টা করতেছে, ঠিক তখনই সেই মহিলাটা সেখানে চলে আসে আর রইসকে টেনে রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আসলে রইসের ছোটবেলা থেকেই আলুর দোষ ছিল। আর তখন এই ঘটনা বর্তমানে চলে আসে। আর রইস তার নানুর সেই লাঠি হাতে নিয়ে ফার্ম হাউসের একটি গোপন কক্ষে ঢোকে। আর ঢুকতেই দেখতে পাই একটি টেবিলের উপরে মীরাকে অজ্ঞান করে বেঁধে রেখেছিল। আসলে মীরাকে রইস নিজেই কিডন্যাপ করেছিল। এদিকে ঋতু মনে করার চেষ্টা করতেছিল মীরা গতকালকে ঋতুকে কি বলেছিল, কিন্তু সে কিছুতেই মনে করতে পারতেছিল না। তখন হঠাৎ করে তার মনে হয় সেই মীরাকে বাগান বাড়ির গেটের সামনে দেখেছে। তখন তার মনের ভিতরে সন্দেহ হয়। সে তখন রিমাকে বলে, আমাদের খুব তাড়াতাড়ি বাগান বাড়িতে যেতে হবে, আমার মনে হচ্ছে সেখানে খারাপ কিছু হতে যাচ্ছে। ঋতু তাড়াতাড়ি করে রিমা আর বীরজুকে সাথে করে নিয়ে বাগান বাড়ির দিকে রওনা হয়। যাওয়ার সাথে মীরাদের বাড়ির সামনে গাড়ি থামাতে বলে। ঋতু গাড়ি থেকে বের হয়ে গেটের সামনে যাওয়া মাত্রই ঋতুর মনে হয়ে যায় যে গতকালকে মীরাকে কিডন্যাপ করার সময় ঋতু নিজেই রইসকে সহযোগিতা করেছিল। তখন তাড়াতাড়ি করে ঋতু বাগান বাড়িতে আসে। এসে গেটের সামনে দাঁড়িয়ে রইসকে ডাকতে থাকে, রইস। তখন তাড়াতাড়ি করে মীরাকে একটা ইনজেকশন দিয়ে উপরে উঠে দরজা খুলে দেয়। দরজা খোলা মাত্রই সে রিমা, ঋতু আর বীরজুকে দেখতে পায়। তখন রইস রিমা আর ঋতুকে আটকে রেখে বীরজুকে ইচ্ছে মতো মারতে থাকে, কারণ তার রাগ হচ্ছিল বীরজু তাদেরকে এখানে নিয়ে এসেছে। এটা দেখে ঋতু পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে রইসের সবকিছুর পিছনে রয়েছে। তখন ঋতু দরজার কাঁচ ভেঙে বাইরে চলে আসে এবং রিমাকে বলে, তুমি পালিয়ে যাও। রিমা পালিয়ে যাওয়ার সময় রইস তাকে ধরে ফেলে এবং তাকেও মেরে অজ্ঞান করে। এরপরে রইস ঋতুর কাছে এসে বলে, তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি তোমার রইস, আমার কথা শোনো। এক মুহূর্তেই ঋতু সবকিছু ভুলে যায়। পরে রইস ঋতুকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয় আর রিমার বডিটা নিয়ে এসে সে আন্ডারগ্রাউন্ড রুমে রেখে দেয়। তারপরে রইস ফার্ম হাউসের কুকুরগুলোকে ছেড়ে দেয়। তখন কুকুরগুলো দৌড়ে এসে বীরজুর লাশটা ছিঁড়ে খাচ্ছিল। এরপরে রইস ঋতুর সকল পেন্টিং গুলো আগুনে জ্বালিয়ে দিয়ে উন্মদের মতো নাচতে থাকে। ঠিক তখনই ঋতুর ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতেই ঋতুর সব কথা আস্তে আস্তে মনে পড়ে। তখনই আমাদের দেখানো হয় রইস আর ঋতু যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা রইস নিজে ইচ্ছে করে করেছিল, যাতে করে ঋতু মাথায় আঘাত পায় আর তার স্মৃতি হারিয়ে ফেলে। ঋতু ভুলে যাওয়ার স্মৃতির শক্তি ফিরিয়ে আনতে পেন্টিং করত আর ডাক্তার এই ধরনের পরামর্শ ঋতুকে দিয়েছিল। আর যখন ঋতুর কিছু কথা মনে পড়ে যেত তখন রইস গোসল করানোর নাম করে জোরে বক্সে সাউন্ড দিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ঋতুকে টর্চার করত ও বাথট্যাবে চুবিয়ে রাখতো, যাতে করে ঋতুর পুরনো কথা মনে না পড়ে। আর বাথরুম থেকে আসা মাত্রই রইস ঋতুকে বলতো, তুমি আবার বাথট্যাবে পড়ে গিয়েছিলে। আর ঋতু তখনই এটাই বিশ্বাস করে নিত। আসলে রইস ঋতুর সাহায্যে মেয়েগুলোকে কিডন্যাপ করত। রইস ঋতুকে যেভাবে শিখিয়ে দিত ঋতু মেয়েগুলোর সাথে সেভাবেই কথা বলতো। এক সময় ভুলিয়ে ভালিয়ে গাড়ির কাছে আনতেই রইস সেই মেয়েগুলোকে অজ্ঞান করে গাড়িতে করে নিয়ে যেত। পরে বাগান বাড়িতে নিয়ে এসে মেয়েগুলোকে রেপ করতো, এক পর্যায়ে মেরে ফেলতো। পরে সেই লাশগুলোকে কেটে টুকরো টুকরো করে কুকুর ও শুয়োরকে খাওয়াতো। রইস ঋতুকে আবার যখন বাথট্যাবে চুবাতে যাবে ঠিক তখনই ঋতু রইসকে সেখানে চুবিয়ে দরজা লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে গিয়ে একটা সময় ঋতু একটি পুকুরে পড়ে যায়। তখন সে আবার সবকিছু ভুলে যায়। রইস তখন ঋতুকে নিয়ে ফার্ম হাউসের সেই গোপন রুমে নিয়ে আসে আর ঋতুকে বলে, এই রুমটা আমি তোমাকে কখনোই দেখাতে চাইনি। একটা সময় রইস ঋতুকে মারতে যাবে ঠিক তখনই মীরার হাতে বেঁধে রাখা শিকল দিয়ে মীরা রইসের গলায় আটকে ফেলে আর ঋতুকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও আর পুলিশকে কল করো। তখন ঋতু বলে, কোন নাম্বারে কল দিব? মীরা বলে, 100-তে কল করো। ঠিক তখনই ঋতু রইসের শর্ট গানটা পায়। পাওয়ার সাথে সাথে শর্ট গানটা রইসের দিকে তা করে ধরে। তখন রইস বলে, আমার দিকে কেন ধরেছো? আমি তোমার হাজবেন্ড আর এই মেয়েটা আমাদের বাচ্চাদের মারতে এসেছে। তখন ঋতু বলে, আমাদের কোনো বাচ্চা নেই। এই কথা বলে রইসের বুকে একটা গুলি করে আর তখন রিমারও জ্ঞান ফিরে যায়। সে একটা চেয়ার দিয়ে রইসকে আঘাত করে আর তখনই ডেভিড তার পুরো টিম ফার্ম হাউসে এসে ফার্ম হাউসটা ঘিরে ফেলে আর সবাইকে সেখান থেকে উদ্ধার করে। পরের সিনে ডেভিড ঋতুর কাছে সরি বলে আমরা সব সময় আপনার ভুলে যাওয়ার দিকটাই দেখেছি। আসল কালপিট যে রইস কখনো ভাবতে পারিনি। আর আমরা ফার্ম হাউস সার্চ করে টোটাল 13টি মেয়ের জিনিসপত্র পেয়েছি। অর্থাৎ বোঝা যাচ্ছে রইস 13টি মেয়েকে রেপ করে খুন করেছে। আর ঋতুকে বলে, আপনার আসল নাম ঋতু নয়, আপনার আসল নাম হচ্ছে এস্থার। আপনাকে রইস তুলে নিয়ে এসেছিল রেপ করে মেরে ফেলার জন্য, কিন্তু আপনার এই ভুলে যাওয়া রোগকে সে কাজে লাগিয়ে তার কাছেই রেখে দেয় আর সবাইকে বোঝাতে থাকে সে একজন ভালো মানুষ এবং তার স্ত্রীকে সে অনেক ভালোবাসে, যাতে করে মানুষ তাকে কখনো সন্দেহ না করে। অন্য
অন্যদিকে এস্তার কিছুদিন পর রইসের সাথে জেলখানায় দেখা করতে আসে। এসে রইসকে বলে, আমি দোয়া করি তুমি যেন তোমার সবকিছু ভুলে যাও। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় আর গল্পটি এখানেই শেষ হয়। সো বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।